হ্যালো ফ্রেন্ডস, সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা বিএ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে ফিলোসফি রয়েছে, তাদের জন্য আজকের এই ছোট্ট ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব যে পরীক্ষার জন্য এই অল্প সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় তোমরা মোটামুটি একটা ভালো নাম্বার তুলে নিতে পারবে। প্রথমে তোমাদের একটুখানি বলে দিই যে তোমাদের কোর্স টাইটেল হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। হ্যাঁ, মানে সমাজ ও রাষ্ট্র দর্শন তোমরা এই সেমিস্টারে পড়ছো। প্রথমেই তোমাদের সমাজ দর্শন থেকে কি কি প্রশ্নোত্তর করতে হবে, কোন জায়গাটায় কতটা বেশি গুরুত্ব দিতে হবে সেটা নিয়ে একটুখানি আলোচনা করে নিই, তারপর রাষ্ট্র দর্শনটা নিয়ে আলোচনা করব। তোমাদের সমাজ দর্শনের প্রথমেই রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এখানে নেচার মানে হচ্ছে স্বরূপ আর স্কোপ মানে হচ্ছে পরিধি। তোমরা যারা পুরনো সালের প্রশ্নপত্র দেখেছো তোমরা নিশ্চয়ই জানো যে আগেরবার পরীক্ষায় স্কোপ অফ সোশ্যাল ফিলোসফি এসেছে, মানে সমাজ দর্শনের পরিধিটা কিন্তু আগেরবার এসেছে 5 নম্বরের জন্য। কাজে এইবার এটা আর করতে হবে না। তোমরা এইবার এই জায়গাটা থেকে যে প্রশ্নটা যত্ন সহকারে করবে সেটা হচ্ছে যে সমাজ দর্শনের স্বরূপ, ঠিক আছে, 5-এর জন্য, আর তার সাথে রাষ্ট্র দর্শনের স্বরূপ একটা ছোট্ট করে করে রাখবে। রাষ্ট্র দর্শনের স্বরূপ একটা 5 নম্বরের জন্য ছোট্ট করে করে রাখবে। তো এই অধ্যায় থেকে তোমরা দুটো 5 নম্বরের প্রশ্ন পড়বে, একটা হচ্ছে সমাজ দর্শনের স্বরূপ, অন্যটা হচ্ছে রাষ্ট্র দর্শনের স্বরূপ। রাষ্ট্র দর্শনের স্বরূপ, ঠিক আছে, এই দুটো 5 নম্বরের জন্য করবে। আর এখান থেকে কিছু শর্ট প্রশ্ন হয়, যেমন হচ্ছে সমাজ দর্শন কাকে বলে, সমাজ দর্শনের প্রয়োজনীয়তা কী, সমাজ তত্ত্ব বলতে কী বোঝায়, হ্যাঁ, সমাজ বিজ্ঞান বলতে কী বোঝায়, এছাড়াও তোমার রয়েছে যেমন রাষ্ট্র দর্শন বলতে কী বোঝায়, ঠিক আছে। এছাড়াও আরও ছোটোখাটো 2-1টা প্রশ্ন রয়েছে যেগুলো আমি আর বলছি না, তোমরা মোটামুটি একটুখানি বইটা ওলট পালট করবে, তাহলেই বুঝতে পারবে। এরপর রয়েছে বেসিক কনসেপ্ট। সমাজ দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে এটা, যে বেসিক কনসেপ্ট, কিছু মৌলিক প্রত্যয়, ঠিক আছে। এটা একটা 2 নম্বরের প্রশ্নও কিন্তু হতে পারে যে সমাজ দর্শনের কতগুলি মৌলিক প্রত্যয়ের নাম লিখো, বা সমাজ দর্শনের মৌলিক প্রত্যয়গুলি কী কী। তো সেক্ষেত্রে কী হবে, উত্তর হবে এই যে সোসাইটি মানে সমাজ, সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী, কমিউনিটি সম্প্রদায়, অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশন সংঘ সমিতি বা সংগঠন ও অনুষ্ঠান প্রতিষ্ঠান। তারপর রয়েছে ক্লাস অ্যান্ড কাস্ট অর্থাৎ শ্রেণী ও জাতি। এছাড়াও লোকাচার, লোকনীতি, অনেক কিছুই আছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তো এখান থেকে এই জায়গাগুলো কিভাবে পড়বে, প্রথমেই রয়েছে দেখো সোসাইটি। এটা 5 নম্বরের জন্য তোমাদের করতে হবে, গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 5-এর কোনো প্রশ্ন আগেরবার আসেনি। আর প্রশ্নটা কি হবে, প্রশ্নটা হবে যে সমাজ হচ্ছে সামাজিক সম্বন্ধের জটাজাল, ব্যাখ্যা করো, ঠিক আছে। ম্যাকাইভার ও পেজের যে সমাজের সংজ্ঞাটা আছে সেটাকে ব্যাখ্যা করো 5-এর জন্য। এটা একটা করবে, বা সমাজের বৈশিষ্ট্য, একটাই প্রশ্ন করবে, অনেকগুলো করার দরকার নেই, একটাতেই হবে। তারপর রয়েছে সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী। এই জায়গাটা একটুখানি বড়। হ্যাঁ, বিভিন্ন প্রকারের সামাজিক গোষ্ঠী আছে, যেমন প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, মধ্যবর্তী গোষ্ঠী, হ্যাঁ, বা অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে একটা প্রশ্ন আগেরবার এসেছে, সেটা হচ্ছে যে মুখ্য ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। মুখ্য ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এটা আগেরবার কিন্তু এসেছে, কাজে এটা তোমাদের আর করতে হবে না। তোমরা এইবার এখান থেকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর বর্ণনা দাও। বিভিন্ন প্রকার তোমরা এবার এখান থেকে এই প্রশ্নটা গুরুত্ব সহকারে করবে যে বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর বর্ণনা দাও 10 নম্বরের জন্য, ঠিক আছে। এর মধ্যে তোমরা প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, হ্যাঁ, তার বৈশিষ্ট্য,
গৌণ গোষ্ঠী কাকে বলে, তার বৈশিষ্ট্য, মধ্যবর্তী গোষ্ঠী কাকে বলে, হ্যাঁ, তার সাথে প্রত্যেকটা গোষ্ঠীর উদাহরণ, অন্তর্গোষ্ঠী বহির্গোষ্ঠী বলতে কী বোঝায়, উদাহরণ সহ প্রত্যেকটা গোষ্ঠীর আলোচনা করবে। ঠিক আছে, তাহলেই হবে। আর তারপর রয়েছে কমিউনিটি, সম্প্রদায়। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন আগেরবার একটা এসেছে, সেটা হচ্ছে যে সম্প্রদায়ের ভিত্তিগুলি কী কী। এখান থেকে আগেরবার 5 নম্বরে কোনো প্রশ্ন আসেনি, কাজে এটা 5-এর জন্য করতে হবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর প্রশ্নটা কি হবে, সম্প্রদায় কাকে বলে, সম্প্রদায়ের ভিত্তিগুলি আলোচনা করো। ঠিক আছে, সম্প্রদায়ের ভিত্তিগুলি আলোচনা করো। সম্প্রদায়ের 2টি ভিত্তি রয়েছে, একটা হচ্ছে স্থান বা আঞ্চলিক ভিত্তি, আর একটা হচ্ছে সম্প্রদায়গত মনোভাব। দুটোকেই অল্প করে বর্ণনা দেবে, তাহলেই হবে। আর এখান থেকে আরও কয়েকটা জায়গা তোমরা ছোটো ছোটোভাবে করে রাখবে, 5-এর মধ্যে দিলে দিতেও পারে। মানে আগেরবার তোমাদের যে কোশ্চেনটা হয়েছিল সেটা মাথায় রেখে বলছি। কি প্রশ্ন হবে সেটা হচ্ছে যে পরিবার কি একটি সংঘ সমিতি নাকি সম্প্রদায়, এটা একটা প্রশ্ন করবে। তার সাথে রয়েছে মঠ বা জেলখানা এটা একটা সংঘ সমিতি নাকি সম্প্রদায়। ঠিক আছে, এই যে দুটো প্রশ্ন, এই দুটো একটুখানি যত্ন সহকারে করবে। তাছাড়াও এখান থেকে 2 নম্বরের আরেকটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে যেমন রাষ্ট্র কি একটা সংঘ সমিতি নাকি সম্প্রদায়, এটা 2-এর জন্যই করবে, তবে এই দুটো 5-এর জন্য করবে। ঠিক আছে, তারপর রয়েছে অ্যাসোসিয়েশন ও ইনস্টিটিউশন, সংঘ সমিতি ও অনুষ্ঠান প্রতিষ্ঠান। এই দুটোর মধ্যে পার্থক্য আগের বছর এসেছে। কাজেই এখান থেকে তোমরা এগুলো ছোট ছোট করেই করবে। সংঘ সমিতি কাকে বলে উদাহরণ দাও, অনুষ্ঠান প্রতিষ্ঠান কাকে বলে উদাহরণ দাও, বা এদের কয়েকটা বৈশিষ্ট্য তুমি জেনে রাখলে, ঠিক আছে, তাহলেই হবে। তারপর রয়েছে ক্লাস অ্যান্ড কাস্ট, সমাজ দর্শনের শেষ অধ্যায়, কিন্তু এই অধ্যায়টা বেশ বড়। হ্যাঁ, এখানে অনেক কিছুই রয়েছে, তার মধ্য থেকে আমি তোমাদের কয়েকটা জায়গা বলে দিচ্ছি যেগুলো একটুখানি যত্ন সহকারে দেখে রাখবে তোমরা। সেটা হচ্ছে যেমন শ্রেণী কী, জাতি কী, 2 নম্বরের জন্য। শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা ব্যাখ্যা করো, 10-এর জন্য। শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা ব্যাখ্যা করো, এটা আগেরবার এসেছে, কিন্তু তাহলেও সেটা 5-এ এসেছে, তোমাদের জন্য এটা 10-এ গুরুত্বপূর্ণ। তার সাথে রয়েছে জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য, 10-এর জন্য। ঠিক আছে, তাহলে এই ক্লাস অ্যান্ড কাস্ট অধ্যায় থেকে তোমরা 2টো প্রশ্ন 10-এর জন্য করবে, শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা ব্যাখ্যা করো, জাতিভেদ প্রথার বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এখান থেকে জাতির উৎপত্তি, হ্যাঁ, এটাও একটুখানি দেখে রাখবে। তো এটাই হচ্ছে তোমাদের মোটামুটিভাবে সমাজ দর্শন। শর্ট প্রশ্নগুলো ছোটোখাটো করে অনেকগুলোই আমি বলে দিলাম, আরও কিছু প্রশ্ন হবে, সেগুলো একটুখানি বইটা পড়বে, তাহলেই বুঝতে পারবে। আর রাষ্ট্র দর্শন থেকে দেখো কি কি পড়তে হবে। এরপর রয়েছে পলিটিক্যাল আইডিয়াস। তো দেখো তোমাদের সিলেবাসে প্রথমেই রয়েছে ফর্মস অফ ডেমোক্রেসি। এখান থেকে আগেরবার একটি প্রশ্ন 5 নম্বরে এসেছে, সেটা হচ্ছে উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। ঠিক আছে, কাজেই ওই পার্থক্যটিকে বাদ দিয়ে তোমাদের এখান থেকে একটা 10 নম্বরের প্রশ্ন করে রাখতে হবে। সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার গণতন্ত্র ব্যাখ্যা করো। ঠিক আছে, বিভিন্ন প্রকার গণতন্ত্রের ব্যাখ্যা, এটা একটা 10-এর জন্য করে রাখতে হবে, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে আগেরবার 10 নম্বরের কোনো প্রশ্ন আসেনি। এরপর রয়েছে সোশ্যালিজম মানে সমাজতন্ত্র। হ্যাঁ, সমাজতন্ত্র কাকে বলে, ইউটোপিয়ান সমাজতন্ত্র কাকে বলে। ইউটোপিয়ান সমাজতন্ত্রের যে 3জন সমর্থক বা প্রচারক রয়েছেন, সাসিমো, চার্লস ফুরিয়ে, রবার্ট ওয়েন, এদের মতামতগুলো পুরোটাই একটা প্রশ্নের মধ্যেই করে নেবে, তাহলেই হবে। অল্প করে লিখবে সমাজতন্ত্র কাকে বলে, হ্যাঁ, ইউটোপিয়ান সমাজতন্ত্র বলতে কী বোঝায়, আর তারপর ওই 3 জনের মতামত অল্প করে দেবে, তাহলেই হবে। একটা প্রশ্নের মধ্যেই করে রাখবে সম্পূর্ণ সমাজতন্ত্র, সম্পূর্ণ সমাজতন্ত্র 10-এর জন্য। ঠিক আছে, তারপর রয়েছে স্বরাজ ও সর্বোদয়, দুটোই করতে হবে, কিছু করার নেই। কিন্তু এখান থেকে 10-এর প্রশ্ন এসেছে আগেরবার 10 নম্বরে এখান থেকে প্রশ্ন এসেছে, কাজে এটা তোমাদের আর 10-এ করতে হবে না, কিন্তু দুটো আলাদা আলাদাভাবে 5-এর জন্য করে রাখবে। ঠিক আছে, এটা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। গান্ধীজির দর্শন অনুযায়ী স্বরাজের ধারণাটি ব্যাখ্যা করো বা সর্বোদয়ের ধারণাটি ব্যাখ্যা করো, এটা 5-এর জন্য আলাদা আলাদা করে রাখবে। এটা 5 আর এটা 5। তারপর রয়েছে থিওরি অফ স্টেট, হ্যাঁ, বা থিওরি অফ রাষ্ট্র, কৌটিল্য ও প্লেটো। এখান থেকে
কৌটিল্যটা আগের বার 5-এ এসেছে, তার সাথে কৌটিল্য ও প্লেটো দুটো মিলিয়ে 10-এও এসেছে। কাজেই তোমরা এবার যেটা করবে সেটা হচ্ছে যে প্লেটোটা 5-এর জন্য ভালোভাবে পড়বে, তার সাথে কৌটিল্যটাও একটুখানি দেখে রাখবে। হ্যাঁ, আর গান্ধার স্বরাজ ও সর্বোদয় এই দুটো কিন্তু 5-5 করে রাখবে। তো এটাই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের সিলেবাস এবং সাজেশন তার। ঠিক আছে, শর্ট প্রশ্ন রাষ্ট্রদর্শন থেকে কি কি করবে দেখো। একটু আগেই বললাম যে রাষ্ট্রদর্শন কাকে বলে, রাষ্ট্রদর্শনের যে রয়েছে বিভিন্ন আদর্শগুলো, গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের বিভিন্ন প্রকারগুলি কি কি, সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে কি বোঝায়, হ্যাঁ, বা সমাজতান্ত্রিক গণতন্ত্র কোন কোন দেশে প্রচলিত, প্রাথমিক এছাড়াও রয়েছে যেমন তোমার গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য, প্রত্যক্ষ গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, পরোক্ষ গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, বা প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে একটুখানি পার্থক্য করো। ঠিক আছে, এই জায়গাগুলো একটুখানি দেখবে, ওগুলো এর ভেতরেই রয়েছে, পড়লেই বুঝতে পারবে মোটামুটি। হ্যাঁ, তো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস ও সাজেশন। আজকের এই ছোট ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমাদের কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে সে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর তোমরা যদি চাও যে তোমাদের জন্য একটু আধটু থিওরিগুলো নিয়ে আসলে ভালো হতো, থিওরিগুলো তোমাদের যদি একটুখানি বুঝিয়ে দিতাম, আলোচনাও করে দিতাম, তাহলে তোমাদের সুবিধা হতো, তো সেটাও কমেন্টে লিখে জানাবে। আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ করলাম। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।